ইরানকে সাহায্যের বার্তা ট্রাম্পের, শিথিল হতে পারে তেল নিষেধাজ্ঞা। খামেনির অনুপস্থিতিতে শাসক গোষ্ঠীতে বিভাজন, ভবিষ্যৎ অনিশ্চিত। ইরানে হামলা দেখে চুপ নয় কিম, পারমাণবিক কর্মসূচিতে গতি। পাকিস্তানের রয়ের 6 এজেন্ট গ্রেফতারের দাবি। প্রতিরক্ষা ব্যয় ইউরোপের শীর্ষে উঠেছে জার্মানি। নিরাপত্তা ঘাটতির অভিযোগে যুক্তরাষ্ট্রে ও ইরানে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা। গাজায় নিখোঁজ 6,77,000 মানুষ, হারবার্ড গবেষণা। গাজায় শান্তির আলো দেখছেন ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ঐশ্বরিক বিজয়ের দাবি হিজবুল্লাহর। মার্কিন ব্যাংক ও তেল ক্ষেত্রে ইরানের সাইবার আক্রমণ বৃদ্ধি। ইরানের ওপর থেকে চোখ সরবে না ইসরায়েলের, দৃঢ় বার্তা মোসাদ প্রধানের। রাশিয়ার হুমকি মোকাবেলায় একতাবদ্ধ হচ্ছে ন্যাটো জোট। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল, হাজারো ক্ষতিপূরণ আবেদন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইরান। ডলারের পতন, চাঙ্গা ইউরো ইয়েন যুদ্ধবিরতির তাৎক্ষণিক প্রভাব। ইরানের মিসাইল আঘাতে ইসরায়েলের গোপন জীবাণু গবেষণা কেন্দ্র ধ্বংস। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শালিন। এবার বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানকে পুনর্গঠন সাহায্যের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞার কিছুটা নমনীয়তা আনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র এখনো সর্বোচ্চ চাপ কৌশল বজায় রেখেছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ওদের দেশ আবার গড়ে তুলতে অর্থ লাগবে, আমরা চাই সেটা হোক। এর আগের দিন তিনি বলেন, চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে। যদিও হোয়াইট হাউস জানায় এই বক্তব্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত নয়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত বলেন, ট্রাম্পের বক্তব্য চীনের প্রতি বার্তা, আমরা তোমাদের অর্থনীতিকে ক্ষতি করতে চাই না। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এক সপ্তাহেরও বেশি সময় জনসম্মুখে দেখা যায়নি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। তার অনুপস্থিতি ঘিরে পুরো দেশে জল্পনা, উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে তিনি একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন এবং গুপ্ত হত্যার আশঙ্কায় ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ রেখেছেন। তবে অনেকের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। খামেনির অনুপস্থিতিতে শাসক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কূটনৈতিক সমঝোতায়, কেউ আবার কঠোর প্রতিরোধের পক্ষে। আশুরা দিন খামেনির উপস্থিতি না থাকলে তা হতে পারে নেতৃত্ব সংকটের নতুন ইঙ্গিত। ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা উত্তর কোরিয়াকে নতুন বার্তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আগ্রাসন কিম জং উনকে আরো উস্কে দেবে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে পূর্ব সামরিক হুমকি হিসেবে দেখছেন পিয়ং ইয়ং। তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার সঙ্গে জোট আরো শক্তিশালী করতে চায়। উত্তর কোরিয়া মনে করে ইরানের মতো অবস্থা ঠেকাতে পারমাণবিক অস্ত্রই একমাত্র প্রতিরক্ষা। রুশ বিশ্লেষক ডুগিন সতর্ক করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবং রাশিয়া হতে পারে পরবর্তী লক্ষ্য। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করা 6 জনকে গ্রেফতারের দাবি করেছে পাকিস্তানের সিটিডি। অপারেশন ইয়ালখর নামে অভিযান চালিয়ে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে তাদের ধরা হয়। সিটিডির মতে, আসলাম ও আকবর আলীকে বাহাওয়াল নগর থেকে বিস্ফোরক সহ ধরা হয়। তারা একটি মসজিদ ও রেল স্টেশনে হামলার পরিকল্পনা করছিল। অন্য 3 জন, আজম ওরফে জাজি, মঞ্জুর ও আমজাদকে পাঞ্জাবে টোবা টেক সিং থেকে ধরা হয়। আর দুবাই থেকে অর্থ পাঠানোর জড়িত জুলফিকারকে ধরা হয় বাহাওয়ালপুরে। তাদের কাছ থেকে আইইডি, ডোনেটর ও মানচিত্র উদ্ধার হয়েছে। সিটিডি বলছে, পাকিস্তানকে অস্থির করার ষড়যন্ত্র ব্যর্থ করতে তারা প্রস্তুত। আগামী 4 বছরের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে ইউরোপের বৃহত্তম দেশ জার্মানি। চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের পরিকল্পনা, জিডিপির 3.5% প্রতিরক্ষায় ব্যয় করা হবে। এর অংশ হিসেবে 2029 সাল নাগাদ দেশটি প্রায় 42,800 কোটি ডলার ঋণ নেবে। ন্যাটো সম্মেলনের আগে এই ঘোষণা অঞ্চলটিকে একটি শক্ত বার্তা দিতে চায়। স্নায়ুযুদ্ধের পর দীর্ঘদিন প্রতিরক্ষা ব্যয়ে পিছিয়ে থাকা জার্মান গত বছর প্রথমবার ন্যাটোর 2% লক্ষ্যমাত্রা পূরণ করে। চলতি বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ 10,165 কোটি ডলার, যা 2029 সালে দাঁড়াবে 17,334 কোটি ডলারে। অর্থনীতি চাঙ্গা করতে সরকার সামগ্রিক বিনিয়োগও বাড়াচ্ছে। তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র সরকারি কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ল্যাপটপ, ফোন বা ট্যাব থেকে অ্যাপটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ব্যক্তিগত যন্ত্র যদি সরকারি কাজ হয়, সেখানে হোয়াটসঅ্যাপ রাখা যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে, অ্যাপটির নিরাপত্তা পদ্ধতি অস্পষ্ট, তথ্য এনক্রিপ্ট হয় না এবং এতে দুর্বলতা রয়েছে। বিকল্প হিসেবে সিগন্যাল, আইমেসেজ, ফেসটাইম, মাইক্রোসফট টিমস ও উইকার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মেটা অবশ্য এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। তারা বলছে, হোয়াটসঅ্যাপ বার্তাগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। সম্প্রতি ইরানও হোয়াটসঅ্যাপ সহ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ করেছে।
ইসরায়েলি হামলার পর গাজা উপত্যকায় অন্তত 3,77,000 মানুষ নিখোঁজ বলে জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা। নিখোঁজদের অর্ধেকই শিশু। অধ্যাপক ইয়াকব গার্বের নেতৃত্বে তথ্য ও স্থানিক বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল প্রায় 22,27,000। বর্তমানে শনাক্ত করা যাচ্ছে 18,50,000 মানুষ, অর্থাৎ বহু মানুষ হয় নিহত না হয় বাস্তুচ্যুত। গাজার সরকারি মৃত্যুর হিসাব 61,000 হলেও গবেষণায় বলা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। এছাড়া মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কাঠামোকে ইসরায়েলি সামরিক কৌশলে অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বেসামরিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে গাজায় শিগগিরই ভালো খবর আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প দাবি করেন এই হামলায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যা তেহরানকে যুদ্ধবিরতির পথে বাধ্য করছে। তিনি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করে বলেন তারা আসলে কিছুই জানে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আগের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন। তার মন্তব্য গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনার নতুন আলো ফেলেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় অর্জন করেছে। বুধবার তারা ইরানকে এই গৌরবময় ও ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে বলা হয় এই বিজয় ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত শক্তিশালী হামলা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপরীতে ইরানের দৃঢ় প্রতিক্রিয়ার ফল। সংঘর্ষ চলাকালীন ইরান ও ইসরায়েল উভয়ই ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরাক সমর্থিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ব্যাংক, প্রতিরক্ষা ঠিকাদার ও তেল গ্যাস খাতের কোম্পানিগুলোতে সাইবার আক্রমণ চালাচ্ছে। বড় কোনো অবকাঠামো ক্ষতি না হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন পরিস্থিতি যে কোনো মুহূর্তে সংকটজনক হতে পারে। স্বাধীন ও ইরানপন্থী হ্যাকিং গ্রুপগুলো ডিজিটাল যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি তৈরি হবে। প্রো প্যালেস্টাইন গ্রুপ মিস্টেরিয়াস টিম ইতোমধ্যে 12টির বেশি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন সাইবার যুদ্ধ এখন নতুন অস্ত্র সহযোগিতা, প্রযুক্তি ও শিক্ষা খাতে বিনিয়োগ না করলে ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিত করা কঠিন হবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন ইরানের ওপর থেকে ইসরায়েল কখনো নজর সরাবে না। এক ভিডিও বার্তায় তিনি বলেন ইরানের প্রকল্প নিয়ে আমাদের বিস্তৃত জ্ঞান রয়েছে, আমরা সেখানে ছিলাম, আছি এবং থাকব। বার্নিয়া মোসাদের কার্যক্রমকে অকল্পনীয় আখ্যা দিয়ে উল্লেখ করেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা ও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা তার উদাহরণ। তিনি বলেন আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে দীর্ঘদিন কাজ করেছি। এই বক্তব্য আসে ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই, যেখানে উভয় দেশই সামরিক ও কূটনৈতিকভাবে শক্তি প্রদর্শন করছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো 2035 সালের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপির 5% প্রতিরক্ষা ও নিরাপত্তায় ব্যয় করার ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে 3.5% ব্যয় হবে সেনা, অস্ত্র প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নে, আর 1.5% সাইবার নিরাপত্তা, অবকাঠামো সুরক্ষা ও প্রতিরক্ষা শিল্পে। ন্যাটো নেতারা জানান এই বিনিয়োগ রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গভীর নিরাপত্তা হুমকি মোকাবেলায় অপরিহার্য। সম্মেলনে 32 সদস্য রাষ্ট্রের প্রধানগণ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যদিও ইউক্রেনের সদস্যপদ নিয়ে নতুন কিছু উল্লেখ হয়নি। ন্যাটো স্পষ্ট করেছে তারা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং নিজেদের আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করেছে সরকার, যা 2025 সালের অক্টোবর থেকে কার্যকর হবে। গৃহকর্মী বাদে বৈধ পাসপোর্ট ও ওয়ার্ক পারমিটধারী সকল অভিবাসী কর্মী এই আওতায় পড়বেন।
কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ই মাসিক বেতনে 2% হারে ইপিএফে অবদান রাখবেন। বর্তমানে এই অংশগ্রহণ স্বেচ্ছাসেবী হলেও নতুন আইনের মাধ্যমে সকল শ্রমিকের জন্য সমান সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। আইন বাস্তবায়নের আগে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে 30টিরও বেশি পরামর্শ সভা করেছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক মান অনুযায়ী বৈষম্যহীন অধিকার নিশ্চিতে এটি সরকারের প্রতিশ্রুতির অংশ। ইরানের টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলে জমা পড়েছে প্রায় 39,000 আবেদন। ইসরায়েলের কর কর্তৃপক্ষের গঠিত তহবিলে 30,809টি ভবনের, 3,713টি যানবাহনের ও 4,085টি সরঞ্জাম ক্ষতির আবেদন জমা পড়ে। শুধু তেল আবিব থেকে জমা পড়েছে 24,932টি এবং আশকেলন থেকে 10,793টি আবেদন। ক্ষয়ক্ষতির পূর্ণ পরিসংখ্যান সরকার প্রকাশ না করলেও পরিস্থিতির ভয়াবহতা অনুমান করা যাচ্ছে। গত 13 জুন ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালায় ইসরায়েল, যার জবাবে ইরান ব্যাপক প্রতিশোধমূলক হামলা শুরু করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দেয়। অবশেষে 12 দিন পর প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেন, ইরানে যেসব ক্ষতি হয়েছে তার জন্য ওয়াশিংটনকে জবাব দিতে হবে। গত 13 জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়ায়। সংঘর্ষ চলাকালীন মার্কিন বোমারু বিমান 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 24 জুন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা দুই পক্ষ সম্মত হয়েছে। তবে ইরান বলছে তারা শত্রুকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে এবং কোনো লিখিত চুক্তি করেনি। তেহরান যুদ্ধবিরতির আগে আগ্রাসন বন্ধ নিশ্চিত করতে জোর দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরই বিশ্ববাজারে স্বস্তির নিঃশ্বাস। এশিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে, কমেছে জ্বালানি তেলের দাম প্রায় 4%। ডলারের বিনিময় হারও দুর্বল হয়ে পড়ে, বিপরীতে ইউরো ও ইয়েন শক্তিশালী হয়। বিশ্লেষকরা বলছে, মধ্যপ্রাচ্য সংকট সাময়িক প্রশমিত হওয়ায় ঝুঁকিপূর্ণ সম্পদের চাহিদা বেড়েছে। তবে বন্ড বাজার ও মুদ্রানীতিতে বড় প্রভাব এখনো দৃশ্যমান নয়। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি শান্তির ইঙ্গিত দিলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এখনো নিশ্চিত নয়। ইসরায়েলের নেস জিওনা শহরে অবস্থিত ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ নামে একটি গোপন জৈবিক গবেষণাগার ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়েছে। এটি সাধারণ ল্যাব নয়, বরং ইসরায়েলের গোপন জৈব অস্ত্র ও রাসায়নিক প্রতিরক্ষা কেন্দ্র। 1952 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে প্রাণঘাতী ভাইরাস ও টক্সিন নিয়ে গবেষণা চালানো হতো, যা ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে বিবেচিত। এখানে প্রায় 400 বিজ্ঞানী কাজ করতেন, যারা বিভিন্ন রোগের ভ্যাকসিন ও জীবাণুনাশক তৈরি করতেন। ইরানের হামলায় শুধু একটি ভবনই নয়, বরং ইসরায়েলের গোপন নিরাপত্তা বলয়ের একটি বড় স্তম্ভই ধ্বংস হয়েছে। এই আঘাতের মাধ্যমে ভবিষ্যতের জৈব যুদ্ধের দিশা বদলে যেতে পারে। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল। 10 মিনিটে সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে ফলো ও সাবস্ক্রাইব করে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।